এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য বাংলা সাহিত্য থেকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকের আলোচ্য বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আজকের ক্লাসটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে কাজে আসবে। প্রথমেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ডিটেলস একদম কনসেপ্টগুলো দেখে নেব, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। স্কিপ না করে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস, বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে। তার জন্মস্থান কোথায়? কলকাতায় বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম সারদা দেবী। তার উপাধি ছিল, ঠাকুর পরিবারের আসল উপাধি ছিল কুমারী। ঠাকুর পরিবারের আসল উপাধি কি ছিল? কুমারী। তার স্ত্রীর নাম মৃণালিনী দেবী। তার স্ত্রীর নাম কি? মৃণালিনী দেবী। নেক্সট রয়েছে তার ভ্রাতা, তার ভাইয়ের নাম যতীন্দ্রনাথ ঠাকুর। যতীন্দ্রনাথ ঠাকুর। তার ভৌটান কাদম্বরী দেবী। কাদম্বরী দেবী হলেন তার ভৌটান। নেক্সট রয়েছে কাব্যগ্রন্থ। তার লেখা কিছু কাব্যগ্রন্থ রয়েছে। সেই কাব্যগ্রন্থগুলি কি কি সেগুলি আমরা জেনে নেব। খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে এগুলি মনে রাখার চেষ্টা করবে। রয়েছে কি? বনফুল, চৈতালি, চিত্রা, কণিকা, কেয়া, পূরবী, সোনাতুরী, বিচিত্রাময়, মহুয়া, জন্মদিন, সেচুতি, শত্রুচূড়, নবজাতক, করিউ কোমল, শেষ লেখা, উৎসর্গ, গীতাঞ্জলি, ভানু সিংহের ঠাকুরের পদাবলী, ছবি ও গান, সন্ধ্যা সঙ্গীত, মানসী, সঞ্চিতা, প্রশ্ন, সানাই। এগুলি হলো কিছু কাব্যগ্রন্থ। খুব ভালোভাবে মাথায় রাখবে, এখান থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। যেরকম দিয়ে দিল নিচের কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ, এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিল, অন্যান্য নাম দিল, তো এই নামগুলি জানা থাকলে আমরা আনসার করতে পারবো। বা এরকমও আসতে পারে, ধরো বললো যে সঞ্চিতা যে উপন্যাসটা কাব্যগ্রন্থটা রয়েছে, সেই কাব্যগ্রন্থটা কে লিখেছেন? কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট রয়েছে উপন্যাস। এখন আমরা দেখে নেব উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু উপন্যাস আমরা দেখে নেব। ওকে। রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ, গোড়া, 4 অধ্যায়, শেষের কবিতা, গড়ে বাইরে, চোখের বালি। এই 10টা উপন্যাস কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। নেক্সট বিখ্যাত ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত কিছু ছোট গল্প হলো পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফুল, হৈমন্ত, পত্র, দুরাশা, দৃষ্টিদান, ল্যাবরেটরি, অধ্যাপক, নষ্টনীর, শেষের রাত্রি। তো এই 12টা হলো বিখ্যাত ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 12টি ছোট গল্প হলো পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফুল, হৈমন্ত, পত্র, দুরাশা, দৃষ্টিদান, ল্যাবরেটরি, অধ্যাপক, নষ্টনীর, শেষের রাত্রি। এগুলি হলো বিখ্যাত ছোট গল্প। এই উপন্যাসগুলি আমরা দেখে নিলাম, বিখ্যাত ছোট গল্পগুলি আমরা দেখে নিলাম। এগুলি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এগুলি খুব ভালোভাবে বারবার বলছি, মনে রাখার চেষ্টা করবে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। এনিওয়ে, নেক্সট রয়েছে বিখ্যাত নাটক। এখন দেখব আমরা বিখ্যাত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো নাটকগুলির মধ্যে কি কি রয়েছে? রাজা, অচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, রক্তকরবী, মুক্তধারা, মুকুট, অরুণাচল, তারপর রয়েছে অরপরতন, কালের যাত্রা, বিসর্জন, তাসের দেশ। এই 12টা রয়েছে বিখ্যাত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে। তো আমরা বিখ্যাত কিছু নাটক দেখে নিলাম, বিখ্যাত ছোট গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ এগুলি আমরা দেখে নিলাম। কাব্যগ্রন্থ দেখলাম আমরা 24টা, তারপর আমরা দেখলাম উপন্যাস 10টা, তারপর আমরা কি দেখলাম? বিখ্যাত ছোট গল্প 12টা, তারপর দেখলাম বিখ্যাত নাটক 12টা। এখন আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে নেব, যেরকম ঐতিহাসিক উপন্যাস। উপন্যাসগুলি সবগুলি তো আমরা দেখলাম, তার মধ্যে কিছু ঐতিহাসিক রয়েছে, কিছু সামাজিক রয়েছে, তারপর কিছু রোমান্টিক কাব্যধর্মী রয়েছে, এগুলি আমরা দেখে নেব। তো প্রথমে ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাসের মধ্যে রয়েছে রাজর্ষি,
বউ ঠাকুরানী হাট, খুবই উল্লেখযোগ্য উপন্যাস এগুলি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলি আমরা কি কি দেখলাম? উপন্যাস ছিল 10টা। ওকে, 10টার মধ্যে থেকে এই 2টা হলো ঐতিহাসিক উপন্যাস, রাজশ্রী আর বউ ঠাকুরানীর হাট, এগুলি হলো ঐতিহাসিক উপন্যাস। সামাজিক উপন্যাসের মধ্যে রয়েছে নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ, এগুলি হলো সামাজিক উপন্যাস। কি কি? নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ। নেক্সট রয়েছে রাজনৈতিক উপন্যাস। রাজনৈতিক উপন্যাসের মধ্যে রয়েছে গোরা, 4 অধ্যায়। গোরা আর 4 অধ্যায় হলো এগুলি রাজনৈতিক নিয়ে লেখা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। রোমান্টিক কাব্যধর্মী উপন্যাসের মধ্যে রয়েছে শেষের কবিতা। শেষের কবিতা হলো রবীন্দ্রনাথের লেখা খুবই উল্লেখযোগ্য একটা রোমান্টিক কাব্যগ্রন্থধর্মী উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস। নেক্সট স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন গড়ে বাইরে। স্বদেশী আন্দোলন হলো গড়ে বাইরে। মনস্তাত্ত্বিক উপন্যাস হলো চোখের বালি, খুবই ইম্পর্টেন্ট। চোখের বালি কি ধরনের উপন্যাস? মনস্তাত্ত্বিক উপন্যাস, বা একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি। শেষের কবিতা, চরিত্রে আছেন অমিত। এখন কিছু রচনা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেগুলি চরিত্রগুলি আমরা দেখে নেব। এই যে শেষের কবিতা রয়েছে, যেটা হলো একটা উপন্যাস, রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস হলো শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই শেষের কবিতা, এই উপন্যাসের মধ্যে চরিত্রের মধ্যে রয়েছে অমিত, লাবণ্য, কেতকী। তারা হলেন এই শেষের কবিতা উপন্যাসের কিছু চরিত্র, অমিত, লাবণ্য, কেতকী। বউ ঠাকুরানীর হাট। এই যে বউ ঠাকুরানীর হাট রয়েছে, এটা হলো একটা ঐতিহাসিক উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঐতিহাসিক উপন্যাস হলো রাজশ্রী, একটা হলো বউ ঠাকুরানীর হাট। তো এখানে রয়েছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাটের যে উপন্যাসটা রয়েছে, সেই উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য একটা চরিত্র হলো বিভা। কি রয়েছে? বিভা। নেক্সট গড়ে বাইরে। গড়ে বাইরে একটি স্বদেশী আন্দোলন উপন্যাস। এটার মধ্যে চরিত্র রয়েছে নিখিলেশ, বিমলা। নিখিলেশ, বিমলা রয়েছে। এই যে নিখিলেশ আর বিমলা হলো চরিত্র, এই চরিত্রগুলি রয়েছে গড়ে বাইরে যে উপন্যাস রয়েছে, স্বদেশী আন্দোলনের উপন্যাস রয়েছে, সেই উপন্যাসের মধ্যে এই চরিত্রগুলি রয়েছে, নিখিলেশ, বিমলা। নেক্সট দুই বোন। দুই বোন। দুই বোন কি? দুই বোনও হলো এক ধরনের উপন্যাস। এই উপন্যাসের মধ্যে এটি একটি সামাজিক উপন্যাস। এই সামাজিক উপন্যাসের মধ্যে কি কি চরিত্র রয়েছে? শর্মিলা এবং উর্মিলা। শর্মিলা এবং উর্মিলা হলো দুই বোন। এই দুই বোন নিয়ে একটি সামাজিক উপন্যাস লিখেছেন কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তার মধ্যে এটার নাম কি? উপন্যাসটার নাম কি? দুই বোন। এটা হলো সামাজিক উপন্যাস। আর এই উপন্যাসের মধ্যে দুইজন বোন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তো দুইজন চরিত্র রয়েছে। দুইটা চরিত্র হলো, একটা শর্মিলা এবং আরেকটা হলো উর্মিলা। শর্মিলা এবং উর্মিলা। চোখের বালি। চোখের বালি। চোখের বালি হলো এক ধরনের উপন্যাস। এই যে চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি যে রয়েছে, সেটার মধ্যে কিছু উল্লেখযোগ্য চরিত্র রয়েছে। সেই চরিত্রগুলি হলো মহেন্দ্র, বিনোদিনী, বিহারী। মহেন্দ্র, বিনোদিনী, বিহারী। ওকে, এগুলি হলো চোখের বালি উপন্যাসের চরিত্র। নেক্সট পোস্টমাস্টার। পোস্টমাস্টার। এই যে পোস্টমাস্টার রয়েছে, এটা হলো একটা বিখ্যাত ছোট গল্প। এটা কি? পোস্টমাস্টার কি? ছোট গল্প। এই ছোট গল্পের মধ্যেও কিছু চরিত্র রয়েছে। একটা চরিত্র হলো, উল্লেখযোগ্য চরিত্রটা হলো রতন। পোস্টমাস্টার চরিত্র হলো রতন। নেক্সট সমাপ্তি। সমাপ্তি। মৃন্ময়ী। মৃন্ময়ী। কাবুলিওয়ালা, থুকি এবং বহমতা। থুকি ও বহমত। থুকি ও বহমত। ডাকঘর, অমল। ডাকঘরের চরিত্র হলো অমল। তো এগুলি হলো কিছু, যে আমরা উপন্যাসগুলি রয়েছে, ছোট গল্প রয়েছে, নাটক রয়েছে, সেগুলি কিছু উল্লেখযোগ্য চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলি আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব প্রথম প্রকাশিত কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত যে কবিতাটা, সেটা হলো হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম প্রকাশিত কবিতা, মানে প্রথম প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, সেটা হিন্দু মেলার উপহার। পত্রিকা হলো আনন্দবাজার। পত্রিকা আনন্দবাজার। আর প্রথম প্রকাশিত ছোট গল্প হলো ভিখারিণী। এটা খ হবে, ভিখারিণী। ওকে, ভিখারিণী। ভিখারিণী। তো এটা হলো প্রথম প্রকাশিত ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম প্রকাশিত ছোট গল্প হলো ভিখারিণী। নেক্সট প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা। প্রথম প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ। বিবিধ প্রসঙ্গ। এগুলি হলো কি? প্রথম প্রকাশিত কবিতা। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? আনন্দবাজার পত্রিকায়।
প্রথম প্রকাশিত ছোট গল্প, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত নাটক, প্রথম প্রকাশিত প্রবন্ধ। এগুলো প্রথম কোনটা প্রকাশিত হয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। নেক্সট রয়েছে উপন্যাস। উপন্যাস বউ ঠাকুরানী হাট। উপন্যাসে রয়েছে বউ ঠাকুরানী হাট। রবীন্দ্রনাথ ছিলেন পরিবারের 14তম সন্তান এবং অষ্টম পুত্র। রবীন্দ্রনাথ ছিলেন তার পরিবারের 14তম সন্তান। কততম সন্তান? 14তম সন্তান। আর পুত্রর দিকে, ছেলের দিকে ছিলেন অষ্টম পুত্র। অষ্টম পুত্র। ওকে। নেক্সট রয়েছে জনক। বাংলা ছোট গল্পের এবং বাংলা ছন্দময় গদ্যের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাংলা যে ছোট গল্প রয়েছে এবং বাংলা ছন্দময় যে গদ্য রয়েছে সেটার জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর। তার ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। তার উপাধি বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো বিশ্বকবি, যেরকম আমরাও বলে থাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার উপাধি হলো বিশ্বকবি। তার উপাধিটা কে দিয়েছেন? তার যে উপাধি বিশ্বকবি সেটা কে দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায়। ব্রহ্মবান্ধব মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে উপাধি দিয়েছিলেন। স্যার উপাধি ত্যাগ করেছিলেন। স্যার উপাধিটা কি ত্যাগ করেছিলেন? কোথায়? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। যে পাঞ্জাবের যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড রয়েছে সেই প্রতিবাদের মধ্যে তিনি স্যার উপাধিটা ত্যাগ করেছিলেন। বঙ্গভঙ্গের প্রেক্ষিতে তিনি হিন্দু মুসলমানদের মধ্যে রাখি উৎসব প্রচলন করেন। যে বঙ্গভঙ্গ রয়েছে এটার প্রেক্ষিতে তিনি কি করেছিলেন? হিন্দু মুসলমানদের মধ্যে রাখি উৎসব প্রচলন হয়েছিল। সেখান থেকেই কিন্তু এই যে রাখি উৎসবটা প্রচলন হয়েছে। প্রথম উপন্যাস হলো করুণা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস করুণা। প্রথম প্রকাশিত উপন্যাস হলো বউ ঠাকুরানী হাট। ওকে, দুইটার মধ্যে ডিফারেন্সটা একটু বুঝো। দুইটাই কিন্তু প্রথম, কিন্তু কিসে সেটার মধ্যে ডিফারেন্স রয়েছে। প্রথম তিনি যে উপন্যাসটা লিখেছেন সেটা হলো করুণা, কিন্তু যেটা প্রথমে প্রকাশিত হয়েছে, পাবলিশ হয়েছে, মানুষের কাছে পৌঁছেছে, প্রকাশিত হয়েছে, সেটা হবে বউ ঠাকুরানীর হাট। নেক্সট অসমাপ্ত উপন্যাস করুণা। এই যে করুণাটা রয়েছে সেটা কিন্তু অসমাপ্ত, সেটা সমাপ্ত হয়নি। এই উপন্যাসটা তার সমাপ্ত হয়নি। তিনি প্রথম উপন্যাস লিখেছেন করুণা, কিন্তু সেটা তার কমপ্লিট হয়নি, সমাপ্ত হয়নি, সেটা অসমাপ্তই থেকে গেছে। তারপর প্রথম প্রকাশিত হয়েছে যে উপন্যাসটা সেটা হলো বউ ঠাকুরানীর হাট। এই জায়গাটার মধ্যে কনফিউজড হবে না, ভালোভাবে জিনিসটা বুঝবে। এক দুবার পড়বে তাহলে আশা করি তোমাদের জিনিসগুলো মনে থাকবে। নেক্সট রয়েছে ঘরে বাইরে। ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত রাজনৈতিক উপন্যাস। তো ঘরে বাইরে হলো স্বদেশী আন্দোলনের যে প্রেক্ষাপটে তিনি রচিত করেছেন, তিনি রচনা করেছেন এই রাজনৈতিক উপন্যাসটা। যে রাজনীতি নিয়ে, যে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে যে তখন কি ছিল, কি হচ্ছিল, তো সেটা নিয়ে একটা, সেই ঘটনাটাকে কেন্দ্র করে তিনি এই রাজনৈতিক উপন্যাসটা লিখেছিলেন ঘরে বাইরে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প হলো দেনা পাওনা। বাংলা সাহিত্যের মধ্যে একদম প্রথম সার্থকভাবে একদম সাকসেস হয়েছে যে ছোট গল্পটা সেটা হলো দেনা পাওনা। দেনা পাওনার নামে শরৎচন্দ্রের রয়েছে একটি উপন্যাস। এই যে দেনা পাওনা রয়েছে, দেনা পাওনার নামে শরৎচন্দ্রেরও একটি উপন্যাস রয়েছে, যেটা আমরা জাস্ট পরে ক্লাসের মধ্যে কিন্তু জানবো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের পরের যে টপিকটা রয়েছে সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস রয়েছে যেটার নাম দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম সার্থক ছোট গল্প, দেনা পাওনা যদি বলা হয় ছোট গল্প তাহলে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, আর দেনা পাওনা যখন উপন্যাস বলা হবে তখন এটা হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দুইটার মধ্যে কিন্তু কনফিউজ হবে না, দুইটার নামই দেনা পাওনা। কথা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্প বা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প হলো দেনা পাওনা, বা রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প লিখেছেন একটা দেনা পাওনা। আর যদি উপন্যাস বলে হয় দেনা পাওনা তখন সেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন উপন্যাস, সেটার নাম দেনা পাওনা, আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ছোট গল্প যেটার নাম দেনা পাওনা। নেক্সট, রবীন্দ্রনাথ যে গ্রন্থটির নামকরণ করে যেতে পারেনি তা হলো শেষের লেখ। রবীন্দ্রনাথ ঠাকুর একটা গ্রন্থ লিখেছিলেন কিন্তু সেটার নামকরণ করতে পারেনি, সেটা হলো শেষের লেখ। ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ হলো ভানুসিংহের ঠাকুরের পদাবলী। যে ব্রজবুলি ভাষায় রচিত হয়েছে একটি কাব্যগ্রন্থের নাম হলো ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভ্রাতস্পতি ইন্দিরা দেবীকে লেখার চিঠি সমাহার ছিন্নপত্র। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি। রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো জীবন স্মৃতি। যে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থটার নাম কি? জীবন স্মৃতি।
সর্বশেষ ছোট গল্প ল্যাবরেটরি। ল্যাবরেটরি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্প। সনেট জাতীয় কবিতা বাংলার মাটি বাংলার জল। বাংলার মাটি বাংলার জল একটা কবিতা রয়েছে, যেটা হলো সনেট জাতীয় কবিতা। সনেট জাতীয় কবিতা অর্থাৎ চতুর্দশপদী কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার মহিলা কবে ভিক্টোরিয়া ও কাম্পোকে উৎসর্গ করেন? পূরবী কাব্যগ্রন্থটি। পূরবী কাব্যগ্রন্থটি। স্যার জগদীশচন্দ্র বসুর জন্য উৎসর্গ করেন কেয়া কাব্যগ্রন্থ। স্যার জগদীশচন্দ্র বসুর জন্য উৎসর্গ করেন কেয়া কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ রয়েছে কেয়া। সেই কেয়াতে স্যার জগদীশচন্দ্র বসুকে তিনি উৎসর্গ করে এটার মধ্যে লেখা হয়েছে। নেক্সট রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন তাদের দেশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোনটা উৎসর্গ করেন? তাদের দেশ। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে লেখেন বসন্ত এবং সঞ্চয়িতা। বসন্ত এবং সঞ্চয়িতা এটা যে রচনা করেছিলেন, এটার মধ্যে কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে লিখেছিলেন। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলন হলো সঞ্চয়িতা। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলন হলো সঞ্চয়িতা। স্ত্রীর মৃত্যুর উপলক্ষ করে তিনি লিখেছিলেন নৈবেদ্য কাব্য। স্ত্রীর মৃত্যুর উপলক্ষ করে তিনি কি লিখেছিলেন? নৈবেদ্য কাব্য লিখেছিলেন। গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। গীতাঞ্জলি কাব্য কবে প্রকাশিত হয়? 1910 খ্রিস্টাব্দে। গীতাঞ্জলি কাব্যটি ইংরেজিতে অনুবাদ করা হয় 1912 সালে। যে গীতাঞ্জলি কাব্যটি প্রথম প্রকাশিত হয় 1910 সালে, পরবর্তী সময়ে সেটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। অনুবাদ করে প্রকাশিত হয় এটা 1912 সালে। নেক্সট রয়েছে গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি ইংরেজি কি নামে বের হয়? সং অফারিং। সং অফারিং নামে বের হয়। গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটা 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। পরবর্তী সময়ে সেটা অনুবাদ করা হয়েছে ইংরেজিতে। যেহেতু ইংরেজিতে অনুবাদ করা হয়েছে তো তার তো একটা নাম থাকবে, নামটা ইংরেজিতেই থাকবে। সেই নামটা হলো সং অফারিং। সেই সং অফারিং নামেই সেই গীতাঞ্জলি কাব্যটি ইংরেজিতে প্রকাশিত হয়েছে। অনুবাদে সহায়তা ও ভূমিকা লিখেন ডব্লিউ.বি. ইয়েটস। আর এই যে ইংরেজিতে অনুবাদ করেছেন সেটাতে হেল্প করেছেন এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডব্লিউ.বি. ইয়েটসের। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। এটা হবে 1913 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। যে প্রথম গীতাঞ্জলি কাব্যটা প্রকাশিত হয়েছে 1910 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে 1912 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুবাদ হয়ে প্রকাশিত হয়েছে। ইংরেজিতে যে অনুবাদ হয়েছে তখন সেটার নাম ছিল সং অফারিং। আর এটাতে অনুবাদ করার সময় যে হেল্প করেছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডব্লিউ.বি. ইয়েটসের। তারপর গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন, যেটা পেয়েছেন 1913 খ্রিস্টাব্দে। কোন সালে? 1913 খ্রিস্টাব্দে। এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার কি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর পুরো এশিয়ার মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এশিয়ার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল কিসের জন্য? যে গীতাঞ্জলি কাব্যটা যখন ইংরেজিতে অনুবাদ করেছিল সেটার জন্য। পারিবারিকভাবে তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের অনুসারী। পারিবারিকভাবে তিনি কি ছিলেন? ব্রাহ্ম ধর্মের অনুসারী। রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধিতে ভূষিত করেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথকে গুরুদেব উপাধিতে ভূষিত করেন কি? মহাত্মা গান্ধী। নেক্সট রয়েছে সম্পাদিত পত্রিকা। তার সম্পাদিত পত্রিকা হলো সাধনা, ভারতী, বঙ্গদর্শন এবং তথ্যবোধিনী। এগুলি হলো তার সম্পাদিত পত্রিকার নামগুলি। রবীন্দ্রনাথের গল্পগুলি সংকলিত হয়েছে গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনি সঙ্গী এবং গল্প গ্রন্থে। এগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলি সংকলিত হয়েছে। কি কি? গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিন সঙ্গী এবং গল্প গ্রন্থে। রবীন্দ্রনাথ তার আঁকা ছবিগুলোকে বলেছেন শেষ বয়সে প্রিয়া বলেছেন। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি হলো ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। এগুলি হলো ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে ছিলেন বিহারীলাল চক্রবর্তী অনুসারী। বিহারীলাল চক্রবর্তীর অনুসারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম জীবনে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষ কবিতা হলো তোমার সৃষ্টির পথ। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতার নাম কি? তোমার সৃষ্টির পথ। রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাকাব্যিক উপন্যাস বলা হয় গোরা উপন্যাসকে। রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস বলা হয় গোরা উপন্যাসকে। কোন উপন্যাসকে? গোরা উপন্যাসকে। নেক্সট রয়েছে
এমসিকিউ। তো আমরা কনসেপ্ট একদম ডিটেলসে দেখে নিলাম, কবে জন্মগ্রহণ করেছেন, কোথায় করেছেন, তার মাতা পিতার নাম, আরও কিছু পার্সোনাল ইনফরমেশান, তারপর তার কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোট গল্প, নাটক, উপন্যাসগুলি ঐতিহাসিক কোনটা, সামাজিক কোনটা, তার কবিতা, আরও অনেক কিছুই আমরা কনসেপ্টের মাধ্যমে জেনে নিলাম। এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেব, তার পাশাপাশি আরও নতুন কিছু তথ্য আমরা জেনে নেব এই এমসিকিউর মাধ্যমে। তোমরা আরেকটু জাস্ট ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আই নো এই ক্লাসটা একটু বড় হয়ে যাবে, কারণ টপিকটা একটু বড় রয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য একটু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, সো ফার্স্ট ওয়ান, রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অপশান নাম্বার এ, 7 মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। নেক্সট রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 7 অগাস্ট 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। অপশান নাম্বার ডি, 1941 খ্রিস্টাব্দে 7 অগাস্ট রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। ওকে, আর তোমরা এগুলি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আদারওয়াইজ তোমরা লিখে রাখতে পারো। আর যদি চাও তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন, তোমরা লিখবে না, তোমাদের লিখে রাখতে লাগবে না, তাহলে তোমরা আমাদের এখান থেকে নোটসটা নিতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা নোটসের ব্যাপারে ডিটেলসটা জেনে নিতে পারো। এবং নোটের সাথে তোমরা কিন্তু মক টেস্টও পেয়ে যাবে, স্পেশাল মক টেস্ট, টেট 1, টেট 2 এবং এসটি যেটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে, প্রতিটা সাবজেক্টের নোটস রয়েছে। তোমাদের যেই নোটসটা প্রয়োজন তোমরা সেটা নিতে পারো, আর্টসের, সায়েন্সের, তারপর বেঙ্গলির ক্ষেত্রে বেঙ্গলি, ককবরকের ক্ষেত্রে ককবরক, সবগুলি নোটসে অ্যাভেলেবেল রয়েছে সিলেবাসের অ্যাকর্ডিং, কনসেপ্ট প্লাস এমসিকিউস, সাথে থাকবে অনলাইন মক টেস্ট। যদি ক্লাস করতে চাও ক্লাসও করতে পারো, ক্লাস করারও সুবিধা আমাদের এখানে রয়েছে। তো সম্পূর্ণ ডিটেলসের জন্য তোমরা এই নম্বরে ফোন করে জেনে নিতে পারো। এনিওয়ে, নেক্সট এমসিকিউ রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর যে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। অপশান নাম্বার এ। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের আসল পদবি কী ছিল? যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার যে আসল পদবিটা সেটা কী ছিল? সেটা হবে কুমারী। এটা কী হবে? কুমারী হবে, কুমারী। নেক্সট রয়েছে, 1875 খ্রিস্টাব্দে হিন্দু মেলা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা কোনটি? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার, অপশান নাম্বার ডি, হিন্দু মেলার উপহার। এটাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা। বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্পের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম হলো ভিখারিণী। অপশান নাম্বার বি, ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী। কবি কাহিনী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম হলো কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে কার অনুসারী কবি ছিলেন? বিহারীলাল চক্রবর্তী। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, বিনোদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? চোখের বালি। বিনোদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের চরিত্র। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাসের নাম কি? বিখ্যাত উপন্যাসটির নাম হলো ঘরে বাইরে। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস হলো ঘরে বাইরে। বিমলা চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে আছে? বিমলা যে চরিত্রটি রয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঘরে বাইরে উপন্যাসটি রয়েছে সেটার মধ্যে আছে। অপশান নাম্বার ডি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কী ধরনের রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের যে কবিতাটি রয়েছে সেটি হলো একটি রবীন্দ্রনাথের কবিতা কী ধরনের রচনা? এটি হলো একটি উপন্যাস। শেষের কবিতা হলো একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কী ধরনের উপন্যাস? যে শেষের কবিতা রয়েছে সেটা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এটা হলো এক ধরনের উপন্যাস। সেটা কি উপন্যাস, কী ধরনের উপন্যাস? সেটা হলো যে কাব্য উপন্যাস। কাব্য উপন্যাস, অপশান নাম্বার এ। নেক্সট রয়েছে,
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস? এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস? দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়, এই তিনটাই হলো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস। তার জন্য এখানে হবে অপশন নাম্বার ডি, এগুলির সবকটি। সং অফারিং কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? গীতাঞ্জলি। অপশন নাম্বার সি, গীতাঞ্জলি। কারণ গীতাঞ্জলিটাকে ইংরেজিতে অনুবাদ করেছিল 1912 খ্রিস্টাব্দে। কী নামে? সং অফারিং নামে। আর এইটার জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন, যেটা আমি আগে এক্সপ্লেন করেছি। ওকে, সো নেক্সট রয়েছে কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? এখনই জাস্ট বললাম, গীতাঞ্জলি। অপশন নাম্বার সি, গীতাঞ্জলি। দেনা পাওনা ছোট গল্পটি কার লেখা? দেনা পাওনা যে ছোট গল্প রয়েছে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেনা পাওনা ছোট গল্পটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর দেনা পাওনা যদি উপন্যাস হয় তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ছোট গল্প হলে রবীন্দ্রনাথ ঠাকুর। নষ্টনীড় গল্পটি কোন শ্রেণীর ছোট গল্প? নষ্টনীড় যেটা রয়েছে সেটা কোন শ্রেণীর? এটা ছোট গল্প। তো এটা কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে সমাজ সমস্যামূলক শ্রেণীর। সমাজ সমস্যামূলক শ্রেণীর ছোট গল্প। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত শ্রেণী ছোট গল্প? দেনা পাওনা, নষ্টনীড়, ক্ষুদিত পাষাণ, এগুলি কোনোটি নয়, হবে ক্ষুদিত পাষাণ। ক্ষুদিত পাষাণ। বউ ঠাকুরানী হাট ও রাজর্ষি কোন ধরনের উপন্যাস? বউ ঠাকুরানী হাট আর রাজর্ষি হলো এক ধরনের উপন্যাস। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর এটা হলো এই যে ঐতিহাসিক ভিত্তিক উপন্যাস। কি উপন্যাস? ঐতিহাসিক ভিত্তিক উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের যে গোড়া উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। অপশন নাম্বার এ, গোড়া। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচে কোনটি কাব্যটিতে বিহারীলালের প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোন কাব্যটিতে বিহারীলালের প্রভাব সুস্পষ্ট? কবি কাহিনী 1878 খ্রিস্টাব্দে, বনফুল 1880 খ্রিস্টাব্দে, ভগ্নহৃদয় 1881 খ্রিস্টাব্দে। অর্থাৎ এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত? এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন? সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান এবং করি ও কোমল, এই সবগুলিকে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। তার জন্য হবে এগুলি সবগুলি অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থে প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক ভাবনা ফুটে উঠেছে? মানসী এবং সোনাত্তরী। মানসী 1819 খ্রিস্টাব্দে, সোনাত্তরী 1894 খ্রিস্টাব্দে, চিত্রা 1896 খ্রিস্টাব্দে, তারপর আছে চৈতালি 1896 খ্রিস্টাব্দে, কল্পনা 1900, ঘনিকা রয়েছে 1900 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে এটা কোনটা হবে? এখান থেকে কোনটা হবে, নাকি এগুলি সবগুলি? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো এগুলি সবগুলিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থগুলিতে প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক যে ভাবনাটা রয়েছে সেটা ফুটে উঠেছে। কি কি? মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালি, কল্পনা এবং কণিকা, এগুলির মধ্যেই যে প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক ভাবনাটা ফুটে উঠেছে। তার জন্য এখানে হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। আর তার পাশাপাশি ইয়ারটাও দিয়ে দিলাম, তাহলে তোমরা নতুন কিছু একটা জানতে পেরেছো এই এমসিকিউটার মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এটা। নেক্সট রয়েছে নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? কি কি রয়েছে? বলাকা 1916 খ্রিস্টাব্দে, তারপর রয়েছে পলাতক 1918 খ্রিস্টাব্দে, পূরবী 1925 খ্রিস্টাব্দে এবং মহুয়া 1929 খ্রিস্টাব্দে। নাকি এগুলি সবগুলি? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। এগুলি সবগুলি হলো এখান থেকে এই সবগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। নেক্সট রয়েছে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ? এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ কোনটা? নৈবেদ্য 1901 খ্রিস্টাব্দে, কেয়া রয়েছে 1906 খ্রিস্টাব্দে, গীতাঞ্জলি 1910 খ্রিস্টাব্দে। অর্থাৎ এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ। ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস কবে প্রকাশিত হয়? কারেক্ট আনসার কি হবে? 1913 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর
কবে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য? গীতাঞ্জলি যেটা রয়েছে সেটাকে যখন ইংরেজিতে অনুবাদ করেছিল সং অফারিংস নামে, সেটার জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট রয়েছে নিচের কোন গদ্যকাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? কি কি রয়েছে? পুনশ্চ 1932 খ্রিস্টাব্দে, শেষ সপ্তক 1935 খ্রিস্টাব্দে, পত্রপুট 1936 খ্রিস্টাব্দে এবং শ্যামলী 1936 খ্রিস্টাব্দে। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার এগুলি সবগুলি। অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি। নিচের কোন গদ্যকাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? কি কি রয়েছে? রোগশয্যায় আরোগ্য, জন্মদিনে শেষ লেখা। রোগশয্যায় 1940 খ্রিস্টাব্দে, আরোগ্য রয়েছে 1941 খ্রিস্টাব্দে, জন্মদিনে 1941 খ্রিস্টাব্দে, শেষ লেখা 1941 খ্রিস্টাব্দে। কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি। 1890 খ্রিস্টাব্দে তৎকালীন পূর্ববঙ্গ বা বর্তমান সিরাজগঞ্জের যে শাহজাহানপুরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি লিখেছিলেন? যে 1890 খ্রিস্টাব্দে যে তৎকালীন সময়, ওই সময়ে পূর্ববঙ্গ বা এখন বর্তমানে নাম হলো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের যে শাহজাহানপুর রয়েছে সেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা লিখেছিলেন? অবিলাস, ভিখারিণী, কবি কাহিনী নাকি বিসর্জন? তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো বিসর্জন। কোনটা লিখেছিলেন? বিসর্জন। সেখানে বসে তিনি বিসর্জন লিখেছিলেন। অপশান নাম্বার ডি। রবীন্দ্রনাথ ঠাকুরকে চোখের বালি কী ধরনের উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুরের যে চোখের বালি উপন্যাসটা রয়েছে সেটা হলো এক ধরনের মনস্তাত্ত্বিক উপন্যাস। কী ধরনের উপন্যাস? মনস্তাত্ত্বিক উপন্যাস। ত্রিপুরা রাজ পরিবারের কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে উপন্যাসটির নাম সেটি কি? সেটি হলো রাজর্ষি। যে ত্রিপুরা যে রাজ পরিবার রয়েছে সেই কাহিনীকে, সেই রাজ পরিবারের উপর তিনি একটা কি লিখেছিলেন? একটা উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসের নামই হলো রাজর্ষি। রাজর্ষি উপন্যাসে অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটক লিখেছিলেন তার নাম কি? মুক্তধারা, বিসর্জন, রক্তকরবী এগুলি কোনোটি নয়। কারেক্ট আনসার হবে বিসর্জন। অপশান নাম্বার বি। এক রাত্রি ছোট গল্প কার লেখা? এক রাত্রি যে ছোট গল্প রয়েছে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এক রাত্রি ছোট গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক যে শ্রেণী রয়েছে সেই নাটক কোনটি? ডাকঘর, রাজা, রক্তকরবী এগুলি সবকটি। তো কারেক্ট আনসার হবে এগুলি সবকটি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত কবিতা কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত যে কবিতাটা রয়েছে সেটা হলো হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার। অপশান নাম্বার বি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যে গদ্য ছন্দের প্রবর্তন ছিলেন? যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের যে গদ্য ছন্দের প্রবর্তন করেন? সোনাতরী, বলাকা, পুনশ্চ, চিত্রা। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে পুনশ্চ। অপশান নাম্বার সি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন গল্পগুচ্ছ তিন সঙ্গী নামে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচিত গল্পগুচ্ছটা রয়েছে তিন সঙ্গী নামে পরিচিত কোনটা? তো সেটা হলো শেষ কথা, ল্যাবরেটরি ও রবিবার। এই তিনটা গল্পকে একসাথে কি বলা হয়? তিন সঙ্গী নামে পরিচিত। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে ছোট গল্প সেটা হলো ভিখারিণী। অপশান নাম্বার এ ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থটি হলো জীবন স্মৃতি। জীবন স্মৃতি। অপশান নাম্বার বি জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সমালোচনামূলক বিষয়ক প্রবন্ধ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সমালোচনামূলক বিষয় প্রবন্ধ হলো লোক সাহিত্য, আধুনিক সাহিত্য, প্রাচীন সাহিত্য, অর্থাৎ এগুলি সবগুলি। অপশান নাম্বার ডি এগুলি সবগুলি। পত্নী মৃণালিনী দেবীর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য লিখেছিলেন? স্মরণ। অপশান নাম্বার বি। বাল্মীকি প্রতিভা কোন শ্রেণীর নাটক? বাল্মীকি প্রতিভা হলো একটি গীতিনাট্য। গীতিনাট্য। অপশান নাম্বার এ গীতিনাট্য। রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি অভিহিত
করেছেন, যে ভোরের পাখি নামে কাকে তিনি অভিহিত করেছেন? সেটা হলো বিহারীলাল চক্রবর্তীকে। অপশন নাম্বার এ, বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি নামে অভিহিত করেছিলেন। নিচের কোন কাহানি কাব্য আখ্যান কাব্য রবীন্দ্রনাথের লেখা? তো নিচের এখান থেকে কোনটা কাহানি কাব্য বা আখ্যান কাব্য, যেটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেটা হলো পরিশোধ, মুক্তি, ফাঁকি, অর্থাৎ এগুলি সবগুলি। এই সবগুলি হলো কাহানি কাব্য বা আখ্যান কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, রবীন্দ্রনাথ রচিত কোন গ্রন্থ প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়? যে প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রচিত হলো কবি কাহিনী। কবি কাহিনী কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। তো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে, নিচে কোনটি প্রকাশকাল সঠিক? এখান থেকে কোন প্রকাশকালটা সঠিক? বাল্মীকি প্রতিভা 1881 খ্রিস্টাব্দে, কবি কাহিনী 1878 খ্রিস্টাব্দে, ভানু সিংহের পদাবলী 1884 খ্রিস্টাব্দে, নাকি এগুলি সবগুলি সঠিক? তো কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। এই সবগুলি ম্যাচই সঠিক, অপশন নাম্বার ডি। কারণ বাল্মীকি প্রতিভা 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, কবি কাহিনী 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, ভানু সিংহের পদাবলী 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। সো অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, রবীন্দ্র কাব্যের সময়কাল কয়টি পর্বে বিভক্ত? 60টি পর্ব, 60টি। অপশন নাম্বার সি 60টি। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সূচনা পর্বের রচনা? এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের সূচনা পর্বের রচনা? রুদ্রচন্দ্র, কালমৃগয়া এবং বাল্মীকি, অবিলাস এবং পৃথ্বীরাজ, হিন্দু মেলার উপহার, অর্থাৎ এগুলি সবগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সূচনা পর্বের রচনা। অপশন নাম্বার ডি। নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উন্মেষণ পর্বের রচনা? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উন্মেষণ যে পর্বে রয়েছে সেই পর্বে রচনা? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে সন্ধ্যা সঙ্গীত এবং প্রভাত সঙ্গীত, ছবি ও গান, এগুলি সবগুলি, করিও কোমল, অর্থাৎ এগুলি সবগুলি। তো এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উন্মেষ পর্বের রচনা হলো সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করিও কোমল, অর্থাৎ এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি। এখানে ডিটা একটু উপরে চলে গেছে, সিটা নিচে চলেছে। এনিওয়ে এখানে সবকটাই কারেক্ট আনসার হবে। উন্মেষণ পর্বের রচনা হলো সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করিও কোমল। তো এই অপশানগুলি থেকে সবগুলি হবে সঠিক। তো অপশান নাম্বার ডি এগুলির সবকটি। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐশ্বর্য পর্বের রচনা? নিচের এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐশ্বর্য পর্ব রয়েছে সেই ঐশ্বর্য পর্বের রচনা? কী কী রয়েছে? মানসী এবং সোনাত্তরী 1893 খ্রিস্টাব্দে, চিত্রা 1893 খ্রিস্টাব্দে, চৈতালি 1896 খ্রিস্টাব্দে এবং কল্পনা 1900 খ্রিস্টাব্দে। এগুলি সবগুলি হবে কারেক্ট আনসার। এগুলি সবগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঐশ্বর্য পর্বের রচনা। তো এরকমভাবে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটা ঐশ্বর্য পর্বের রচনা? এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিল, বা এরকম বলতে পারে চিত্রা যেটা রয়েছে সেটা কোন পর্বের রচনা? তো সেটা কি হলো? ঐশ্বর্য পর্বের রচনা। নেক্সট রয়েছে, রবীন্দ্র কাব্যধারা পথ প্রদর্শক কে ছিলেন? রবীন্দ্র কাব্যধারা যে পথ প্রদর্শক ছিলেন তিনি হলেন জীবনানন্দ দাশ। অপশন নাম্বার সি জীবনানন্দ দাশ। বিসর্জন কোন উপন্যাসের নাট্যরূপ? বিসর্জনটা কোন উপন্যাসের নাট্যরূপ? রাজর্ষি। বিসর্জন হলো রাজর্ষি যেটা রয়েছে উপন্যাস রয়েছে সেই উপন্যাসের নাট্যরূপই হলো বিসর্জন। অপশন নাম্বার এ। মুকুট নাটকে কোন রাজ্যের ইতিহাস উল্লেখিত? যে মুকুট নাটকে কোন রাজ্যের ইতিহাসটা উল্লেখিত? ত্রিপুরা। ত্রিপুরা, অপশন নাম্বার এ ত্রিপুরা। প্রায়শ্চিত্ত কোন উপন্যাসের নাট্যরূপ? প্রায়শ্চিত্ত কোন যে উপন্যাসের নাট্যরূপ? বউ ঠাকুরানীর হাট। অপশন নাম্বার বি বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম যে নাটক রয়েছে সেটা হলো বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা। বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছেন? বিসর্জন যে নাটকটি রয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে লিখেছিলেন। অপশন নাম্বার সি। নিচের কোনটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য জীবনের স্মৃতি রোমন্থন করেছেন? তো নিচের কোনটিতে
কারেক্ট আনসার কী হবে? 3 পুরুষ, শেষের কবিতা, 4 অধ্যায় নাকি জীবন স্মৃতি? কারেক্ট আনসার জীবন স্মৃতি। অপশন নাম্বার ডি জীবন স্মৃতি। বাংলা সাহিত্যে ছোট গল্পের জন্মদাতা, বাংলা সাহিত্যে ছোট গল্পে যে জন্মদাতা কে? কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে ছোট গল্পের জন্মদাতা হলো বা জনক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। অমিত এবং লাবণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। অপশন নাম্বার বি শেষের কবিতা। 1940 খ্রিস্টাব্দ গোরা। গোরা উপন্যাসটি রয়েছে সেটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছেন? গোরা যেটি রয়েছে উপন্যাস সেটা রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করে লিখেছেন? কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম সার্থক উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম সার্থক উপন্যাসের নাম হলো বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস হলো করুণা। আর এটি হলো একটি অসমাপ্ত যে রচনা, কারণ এগুলো সমাপ্ত হয়নি। ওকে, তো এটা হলো তার প্রথম উপন্যাস। নেক্সট রয়েছে রাজশ্রী উপন্যাসে ত্রিপুরা কোন রাজার কাহিনী বর্ণিত রয়েছে? রাজশ্রী যে উপন্যাসটা রয়েছে সেটা ত্রিপুরা কোন রাজার কাহিনী বর্ণিত রয়েছে? রাজা গোবিন্দমাণিক্য। অপশন নাম্বার এ রাজা গোবিন্দমাণিক্যের কাহিনী। নেক্সট নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সামাজিক উপন্যাস? এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সামাজিক উপন্যাস? চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ, এই তিনটেই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সামাজিক উপন্যাস। তার জন্য অপশন নাম্বার ডি এগুলি সবগুলি। বিনোদিনী, মহেন্দ্র, আশা এবং বিহারী এই চরিত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের মধ্যে রয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে বউ ঠাকুরানীর হাট বাজার, বউ ঠাকুরানীর হাট। নিচের কোনটি রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে? এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে মৃত্যুর পর প্রকাশিত হয়েছে? শেষ লেখা, শেষ লেখা। অপশন নাম্বার ডি শেষ লেখা। নিচের কোনটি রবীন্দ্র কাব্যের তৃতীয় পর্বের লিখিত কাব্য? কারেক্ট আনসার কী হবে? কথা, কাহিনী এবং কণিকা, নৈবেদ্য, স্মরণ এবং শিশু, উৎসর্গ, ক্রিয়া এবং কল্পনা, অর্থাৎ এগুলি সবগুলি হলো রবীন্দ্র কাব্যের তৃতীয় পর্বের লিখিত কাব্য। নিচের কোনটি রবীন্দ্র কাব্যের চতুর্থ পর্বে লিখিত কাব্য? আগে দেখছিলাম তৃতীয় পর্বে, এখন চতুর্থ পর্বের মধ্যে কোনগুলি রয়েছে? গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, নাকি এগুলি সবগুলি? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি এই সবগুলি হলো চতুর্থ পর্বে লিখিত কাব্য। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, এগুলি সবগুলি। নিচের কোনটি রবীন্দ্র কাব্যের পঞ্চম পর্বের লিখিত কাব্য? বলাকা এবং পতালক, শিশু এবং ভোলানাথ, পূরবী এবং মহুয়া, অর্থাৎ এগুলি সবগুলি হবে এখানে কারেক্ট আনসার, পঞ্চম পর্বে লিখিত কাব্য। নিচের কোনটি রবীন্দ্র কাব্যের ষষ্ঠ পর্বে লিখিত কাব্য? ষষ্ঠ পর্বের লিখিত কাব্যগুলি হল বনবাণী, পুনশ্চ এবং বিচিত্রা, পরিশেষ, শেষ সপ্তক এবং বিদিকা, পত্রপুট এবং শ্যামলী, অর্থাৎ এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি এগুলি সবগুলি। খুবই ইম্পর্ট্যান্ট এই এমসিকিউগুলি, তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে যে ষষ্ঠ পর্ব, তার পঞ্চম পর্ব পড়েছি, তার আগে চতুর্থ পর্ব, তৃতীয় পর্ব, এই সবগুলি মাথায় রাখবে কোন পর্বের মধ্যে কোন কাব্যটা লিখিত হয়েছে। নেক্সট রয়েছে নিচের কোনটি রবীন্দ্র কাব্যের সপ্তম পর্বে লিখিত কাব্য? সপ্তম পর্বের মধ্যে কোনটা কোনটা রয়েছে? সপ্তম পর্বের মধ্যে রয়েছে প্রান্তিক, সেজুতি, আকাশপ্রদীপ এবং নবজাতক, সানাই, রোগশয্যায় এবং আরোগ্য, জন্মদিনে, তারপর হচ্ছে স্ফুলিঙ্গ এবং শেষ লেখা, এই সবগুলি হলো সপ্তম পর্বে লিখিত কাব্য, অর্থাৎ এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি এগুলি সবগুলি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে অধিকাংশ কবিতাই প্রার্থনা পর্যায়ে? অধিকাংশ কবিতাই হলো কি প্রার্থনা পর্যায়ে? কোন কাব্যগ্রন্থের? গীতাঞ্জলি, নৈবেদ্য, কিয়া, কণিকা। কারেক্ট আনসার হবে নৈবেদ্য। অপশন নাম্বার বি নৈবেদ্য, অপশন নাম্বার বি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থ জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন? জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন যে কাব্যগ্রন্থ সেটা হলো কেয়া। অপশন নাম্বার সি। হেমলিনী, রমেশ এবং কমলা এই চরিত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন উপন্যাসের মধ্যে
রয়েছে। তো কারেক্ট আনসার হলো নৌকাডুবি, অপশান নাম্বার বি। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ চেতনামূলক উপন্যাস? এখান থেকে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ চেতনামূলক উপন্যাস? গোরা, ঘরে বাইরে আসা, 4 অধ্যায়, এগুলি সবগুলি। কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। এগুলি সবগুলি হলো স্বদেশ চেতনামূলক উপন্যাস। গোরা, ঘরে বাইরে আসা, 4 অধ্যায় স্বদেশ চেতনামূলক উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রোমান্টিক উপন্যাস? এখান থেকে রোমান্টিক উপন্যাস হলো চতুরঙ্গ এবং শেষের কবিতা, 2 বোন মালঞ্চ, অর্থাৎ এগুলি সবগুলি। শর্মিলা এবং উর্মিলা এই চরিত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের মধ্যে রয়েছে? 2 বোন, অপশান নাম্বার বি, 2 বোন। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম? এখান থেকে প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কোনটা? বউ ঠাকুরানীর হাট, 1883 খ্রিস্টাব্দে। বউ ঠাকুরানীর হাট। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ? প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থটা কোনটা? সেটা হবে বিবিধ প্রসঙ্গ, 1883 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার ডি, বিবিধ প্রসঙ্গ, 1883 খ্রিস্টাব্দে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি আছি, আমি বাঁচিবারে চাই। এই উক্তিটি কার? এই যে উক্তিটি রয়েছে এটা হলো নান আদার দেন রবীন্দ্রনাথ ঠাকুরের। অপশান নাম্বার এ, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে প্রথম জীবনাশ্রিত মনস্তাত্ত্বিকমূলক সমস্যানিষ্ঠ উপন্যাসের নাম কি? কারেক্ট আনসারটা হবে চোখের বালি। চোখের বালি, অপশান নাম্বার বি, চোখের বালি। বাংলা ছোট গল্পের যে অঙ্গদাতা ও প্রধান শিল্পী কে বা জনক কে? তো সেটা কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশান নাম্বার এ, রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান নাম্বার এ, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, সো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিয়েছি, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নিলাম এবং এমসিকিউর মাধ্যমে নতুন নতুন তথ্যও কিন্তু আমরা জেনে নিয়েছি। ওকে, এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে হার্ড কপি নোটস রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে। সিলেবাসের অ্যাকর্ডিং নোটস রয়েছে, কনসেপ্ট প্লাস এমসিকিউ। প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই কনসেপ্ট প্লাস এমসিকিউ রয়েছে। কনসেপ্টটা বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আর তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও তাহলে এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের এখানে সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। যেই নোটসটা তোমাদের নিড সেই নোটসটাই নিতে পারো। নোটসের জন্য তোমরা এই নম্বরে কল করে জেনে নিতে পারো। আর যেই নোটসটা নাও না কেন সেটার সাথে তোমরা স্পেশাল অনলাইন মক টেস্টও পেয়ে যাবে, যেটা অ্যাপের মাধ্যমে কন্ডাক্ট করা হবে। অনলাইন মক টেস্ট, সবগুলি সাবজেক্ট থেকে মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর যদি চাও তোমরা ক্লাস করবে, ক্লাসও করতে পারো, অনলাইন অফলাইন বোথ। আমাদের এখানে দুটোরই সুবিধা রয়েছে। যার যেটা প্রয়োজন তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো সেই ব্যাপারে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই কিন্তু ক্লাস নিয়ে আসতে পারি। তো তোমরা এইভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেল প্লাস দ্য সাকসেস মাস্টার অ্যাপের মধ্যে আমরা নিয়ে আসবো। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।